ফুচকা খাওয়ার সময় থুতুর শব্দে তিতির নাক মুখ কুঁচকে নেয়। ভ্রু কুঁচকে সামনে দাঁত কেলিয়ে হাস্যময় ছেলেটির দিকে তাকায়। ছেলেটা হেসে বলল, থু থু, ফুচকার সাথে মিশিয়ে খেতে মজা না? তিতিরের চোখে পানি জমে যায়। রাগে শরীর কেঁপে ওঠে, চিল্লিয়ে ডাকে, বড় মা, ও বড় মা। বড় মা কি? হ্যাঁ, খেয়ে বলো কেমন। আপনি খেয়ে দেখেন মজা কিনা। নো নো, আমি এসব খাই না। তুই চিকনি, তুই খা, অনেক ভিটামিন আছে, দেখবি কালকের মাঝেই মোটা হয়ে যাবি। তিতির শব্দ করে কেঁদে ওঠে। সালমা বেগম ছুটে আসে। মেয়েটা মাত্রই তো প্লেট ভরে ফুচকা নিয়ে গেল, এখনই আবার কি হলো? সোফার কাছে নিজের ছেলেকে দেখে উনি বুঝলেন কেন চিৎকার করছে। তিতির তখনও রাগে ফুসফুস করছে। বড় মাকে দেখে বলল, তোমার ছেলে আমার ফুচকায় থুতু দিয়েছে, কেমন খারাপ ভাবো একবার। সালমা হতভম্ব চোখে ওনার ছেলের দিকে তাকায়। এত বড় ছেলে, এমন পাগলামো মানা যায় না। আর খাবারের সময় কেউ এমন করে নাকি? বিশ্রী অবস্থা। উনি রাগী গলায় বলল, আরফান তিতিরের কথা সত্যি? আরফান তার মায়ের দিকে তাকিয়ে মুখে হাসি প্রসারিত করে। তিতির মুখে হাত চেপে বাথরুমের দিকে দৌড়ে যায়। সালমা বেগম সেদিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, এত বড় ছেলে এই বাচ্চা মেয়ের সাথে এমন করতে লজ্জা লাগে না? তোমরা যেমন ওকে বাচ্চা মনে করো, ও কিন্তু তা না, আস্ত একটা পাকনা বুড়ি। যাই হোক, তুই এমন কাজ করলি কেন? দুষ্টুমি করেছি মা। নিজের দিকে তাকিয়ে দেখতো, দুষ্টুমির বয়স আছে? আমি বড় হইনি মা। হ্যাঁ, বড় হসনি, কিন্তু কিছুদিন পরে ডাক্তার হবি। সে তো তোমার জন্য হচ্ছি। তুমি এত অসুস্থ হও, তাই ভাবলাম ডাক্তার হয়ে আমি যত্ন করব। ভালো সিদ্ধান্ত, কিন্তু তিতিরের সাথে আর এমন করবি না। কত বড় হয়ে গেছিস তুই, সারাটাক্ষণ সময় পেলেই মেয়েটাকে জ্বালাতন করিস। আচ্ছা। সালমা বেগম আবার নিজের কাজে ফিরে যায়। তানিয়া আক্তার রান্নাঘরে কাজ করছে। মেয়ের কান্নায় ওনার কাজ একটু থামেনি, বরং মনোযোগ দিয়ে কাজ করেই যাচ্ছে। চিল্লানো তিতিরের কাজ, আর এই চিল্লানোতে আশকারা দেওয়া তার বড় মা। চিল্লানো তিতিরের কাজ, আর এই চিল্লানোতে আশকারা দেওয়া তার বড় যা সালমা বেগমের কাজ। উনি ব্যস্ত ভঙ্গিমায় ফিরে আসলে তানিয়া আক্তার বলল, কি নিয়ে ঝামেলা বাঁধালো ভাবে? ও কিছু করেনি, আরফানই দুষ্টুমি করেছিল। আমার ছেলেটারও না আক্কেল জ্ঞান নেই। আরফান খুব ভালো ছেলে, আমার মেয়ে দুষ্টু। তিতির রান্নাঘরে আসতে নিলেও মায়ের কথা শুনে আর রান্নাঘরে আসলো না। নুপুরের ঝনাঝ ঝনাঝ শব্দ করে নিজের রুমে চলে গেল। আরফান সোফায় বসেছিল। তিতিরের হেলে দুলে যাওয়া দেখে বলল, এতটুকুন মেয়ের আবার কত ঢং। মানুষের মনে যেমন হঠাৎ খারাপ হয়ে যায়, গুমড়ে ওঠে বুকের ভেতরটা, চিৎকার করতে ইচ্ছে করে, তেমনই বুঝি আকাশেরও এমন লাগে। চিৎকার করতে ইচ্ছে করে, তেমনই বুঝি আকাশেরও এমন লাগে। তাই তো তিতিরের সাথে পাল্লা দিয়ে আকাশ শোষু করে কেঁদে উঠল। মনের কোমর ভাব দূরে ঠেলে পানির মাঝে নিজেকে উজাড় করে দিতে চায়। তিতির জানলার বিরাট পাল্লা খুলে দেয়। জানলার সাথে লাগোয়া প্রাচীন আমলের লোহার বড় দোলনায় বসে হাঁটুতে মুখ গুজে উদাস চোখে বাইরে তাকিয়ে আছে। আরফান সব সময় তার সাথে এমন করে। দুষ্টুমি একটু আড্ডু হলে না হয় মানা যায়, কিন্তু উনি একটু বেশি বাড়াবাড়ি করে। ঢাকা থেকে প্রতি সপ্তাহে বাড়ি আসবে আর তিতিরের সাথে সব আজব কাণ্ড কারখানা করবে। আরফানের জ্বালায় তিতির অতিষ্ঠ। তার মাঝে মাঝে মনে হয় শুধুমাত্র তাকে জ্বালানোর জন্যই আরফান ঢাকা থেকে ছুটে আসে। সে মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আরফান আর কখনো ঢাকা থেকে না আসুক, ও ঢাকায় থাকুক। আরফান আসলেই তিতিরের সব শান্তি হাওয়ায় মিঠাইয়ের মতো মিশে যায়। এই তো কিছুদিন আগে তার ক্রাশ মেয়ন তাকে প্রেমের প্রস্তাব দিল, তাও কত মিষ্টি করে। কিন্তু কি হলো? কিছু হওয়ার আগেই আরফানের চামচে মানে তিতিরের ছোট ভাই তুহিন সব তার হুজুরকে বলে দিয়েছে। আরফান তাকে আর এক পাও আগাতে দেয়নি, বকা মন্দ করে সেখানেই থামিয়ে দিয়েছে। শুধু বকা দিয়ে উনি ক্ষান্ত হয়নি, সাথে বোনাস হিসেবে সাদা ফকফকে গালে একটা থাপ্পড় দিয়ে গালটা লাল বানিয়ে ছেড়েছে। এত কিছুর পরে তিতিরের আগানোর সাহস পায়নি, সেখানেই পা থামিয়ে দিয়েছে। যদি পা না থামাতো তাহলে এতদিনে নিশ্চয়ই তার বিয়ে হয়েছে, তো একটাই প্রেমের প্রস্তাব পেয়েছিল, তা ওই অহংকারের দম্বু জন্য তা হলো না। তিতির কষ্টে ভরা মুখে মেঘের আনাগোনা দেখে। ইস, এই মেঘের মতো যদি আরফানকে সরিয়ে ফেলা যেত কতই না ভালো হতো। শাহাবুদ্দিন খান এই গ্রামের সর্দার। তার পরদাতারা নাকি এককালে এই এলাকার নামি দামি লোক ছিল।
বংশ পরম্পরায় আগের সেই জৌলুস না থাকলেও প্রাচীন বাড়িটা যেন কিছুটা আঁকড়ে রেখেছে। বাড়িটার মতো শাহাবুদ্দিন খান তার আব্বার বড় ছেলে হিসেবে বাড়ির মান বজায় রাখার প্রাণপণ চেষ্টা করেন। ওনার ছোট ভাই মহিবুল্লাহ খান আর একমাত্র বোন সুফিয়া খানুন। তাদের বাড়ির নিয়ম অনুসারে সবাই এখনো যৌথ পরিবারেই আছে। তাছাড়া যৌথ পরিবারে থাকার আরেকটা কারণ হলো ওনার আম্মা জয়তুন খানমের ইচ্ছে ওনার বয়স হলেও যেন গলার জোর কমেনি। 90 বছরের শক্ত সামর্থ্য শরীর নিয়ে বেশ হুঙ্কারের সহিত কথা বলতে পারে। তাদের আব্বা মারা যাওয়ার পরে জয়তুন বেগমকে সবাই বেশ মান্য করে চলে। শাহাবুদ্দিন খানের এক ছেলে 2 মেয়ে। ছেলের নাম আরফান খান, পড়ালেখায় খুব দুখর ছাত্র, আর কিছুদিন পরে ডাক্তার হয়ে বের হবে। মেয়েটা এবার কলেজে উঠেছে, খুবই শান্ত আর ভাইয়ের মতো পড়ায় বেশ মনোযোগী। ছোট মেয়েটার সবে 5 বছর। মহিবুল্লাহ, 1 মেয়ে 2 ছেলে। বড় ছেলের নাম মাহমুদ খান, সে ঢাকায় ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। মেয়ের নাম তিতির মেহবিন, সে কলেজে পড়ে। সবচেয়ে ছোট ছেলের নাম তুহিন। বড় বোন সুফিয়া খাননের স্বামী প্রবাসী, উনিও এই বাড়িতেই থাকে। 1 ছেলে আর 1 মেয়েকে নিয়ে বাবার প্রাসাদের মতো বাড়িতে দিনকাল বেশ আরামেই চলে যাচ্ছে। ছেলের নাম আরশ আর মেয়ের নাম মুনিয়া। ছেলে সিঙ্গাপুর থাকে, মেয়ে স্কুলে পড়ে। তিতির দোলনায় শুয়ে আছে, তখন তার ফুপুর মেয়ে মুনিয়া এসে বলল, আপু চলো, কোথায়? ফুচকার আয়োজন করা হয়েছে, নিচে বসার ঘরে সবাই অপেক্ষা করছে। ফুচকার আয়োজন কে করলো? আরফান ভাই। আমি খাবো না। ভাইয়া তোমাকে নিয়ে যেতে বলেছে। যাব না। এত সুন্দর একটা ছেলে তোমাকে যেতে বলেছে, তুমি গায়ে মাখছো না? না। আরে চলো। তুই জানিনি, আমায় জ্বালাস না। কেউ জিজ্ঞেস করলে বলবি আমার শরীর ভালো না। মুনিয়া চলে গেলে তিতির আগের মতো শুয়ে চোখ বন্ধ করে রাখে। তার জন্যই যে এই ফুচকার আয়োজন তার কেউ না বুঝলেও তিতির বেশ বুঝতে পারছে। তখন এমন করার কি দরকার ছিল? আর এখনই বা এমন গোষ্ঠীশুদ্ধ মানুষকে খাওয়ানোর কি আছে? আরফান আসলেই আজব মানুষ। ওনাকে তিতির একটুও বুঝতে পারে না। তার চোখের দৃষ্টি দোতলার কোণের রুমের দিকে স্থির। মেয়েটার এত অভিমান, তার উপর এত অভিমান করা মানায়? সে কি একটুও বোঝে না, নাকি আরফান বোঝাতে অক্ষম? যদি কখনোই কিছু না বোঝাতে পারে তো? আরফানের বুকে ব্যথারা লুটুপুটি খায়। নিচের দিকে তাকিয়ে তিতির চমকে যায়। আরফান বৃষ্টিতে ভিজছে, তাও ক্ষণে ক্ষণে তার রুমের দিকে তাকাচ্ছে। সে উঠে বসে, ইশারায় আরফানকে বোঝায় কি সমস্যা। আরফান হাসে, সুন্দরতম হাসি দিয়ে অবুঝ বালিকাকে ঘায়েল করতে চায়, কিন্তু মেয়েটা কিচ্ছু বলছে না। সে কি আসলেই অবুঝ, নাকি অবুঝ হওয়ার নাটক করে? তিতির আরফানের নাম্বারে ফোন দেয় আর আরফানকে হাত দিয়ে মোবাইলের ইশারা করে। আরফান বুঝতে পেরে সিঁড়িতে রাখা মোবাইলের দিকে এগিয়ে যায়। হ্যালো। আপনি ভিজতেছেন কেন? ইচ্ছে হলো। জ্বর আসবে। ডাক্তারদের জ্বর আসে না। কোথায় লেখা আছে? লেখা থাকতে হবে না, আমি বললেই গিনেস রেকর্ড হয়ে যাবে। কচু। ফুচকা খাসনি কেন? ভালো লাগেনি। অবুঝ বালিকা না বললে আরফান ঠিকই তার মনের সুপ্ত অভিমান বোঝে। তাহলে আমার জ্বর আসুক, জ্বরে পুড়ে আমি মরে যাই, তাহলেই তোর শান্তি। আমার ফুচকা খাওয়ার সাথে আপনার মরা বাজার কি সম্পর্ক? তুই একটা বলদ, এত সব বুঝবি না। তাহলে আমার মরা কনফার্ম। আমি তো এমন কিছু বলিনি। বলা লাগবে না। তীর সত্যি আরফানের এমন পাগলামোর আগামাথা খুঁজে পায় না, কিন্তু এভাবে ভিজলে আসলেই জ্বর আসবে। সে বলল, খাচ্ছি। আরফান কাপড়ে মোবাইল পেঁচিয়ে জানলার সামনে এসে দাঁড়ায়। তিতির ফুচকা খাচ্ছে। আরফান এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে বলল, তুই কত মিষ্টি তা কি জানিস তিতির? মিষ্টি না ভাইয়া, ফুচকা অনেক ঝাল হয়েছে। আমি জানি না আমার কি হবে, আমি বোধহয় পাগল হয়ে যাব তিতির সোনা। বৃষ্টিতে তিতির কথাগুলো স্পষ্ট শুনল না, কিন্তু জানলা দিয়ে নিচে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি উপহার দেয়। আরফান সেদিকে বিবশ চোখে তাকিয়ে থাকে। বুকের ভেতর অনুভূতিরা হুড়োপুড়ি খায়। ইস, অনুভূতি এত ভয়ঙ্কর হতে পারে? বুকের যন্ত্রণা কি স্ট্রোকের সমস্যা, নাকি প্রেমের যন্ত্রণা? ইস, এই ব্যথার অবসান কোথায়? আরফানের বোন মারিয়া খুব ভালো ছাত্রে। মারিয়া আর তিতির একই ক্লাসে পড়ে, কিন্তু দুজনের চালচলন পুরো উল্টো। মারিয়া আরফানের মতো মেধাবী,
কিন্তু তিতির পুরো গাধা। তার মাথায় সে লেখাপড়া কিছুতেই ঢুকাতে পারে না। লেখাপড়া তার কাছে এত কঠিন লাগে, মনে হয় লেখাপড়া বাদ দিয়ে বিয়ে হয়ে যাওয়া অনেক ভালো। কিন্তু ভাগ্য ক্রমে তার বিয়ের নামও তোলা হয় না। সে নাকি এখনো ছোট, কিন্তু তার ইচ্ছে করে বিয়ে করতে। সেটা কাকে বোঝাবে? সে একটুও ছোট নেই, বেশ বড় হয়ে গিয়েছে। তিতিরের হাতে ধরে রাখা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, ইন্টার এ বইটা তার কাছে এত কঠিন লাগে, মনে হয় এটা বই নয়, স্বয়ং ডাকাতের আস্তানা। মাঝে মাঝে পড়তে গেলে তার কান্না আসে। কেঁদে দুনিয়া ভাসিয়ে ফেলতে ইচ্ছে করে, কিন্তু সে কাঁদে না। তার আব্বা তাকে বলেছে খুব পড়াশোনা করতে, মারিয়ার মতো ভালো নাম্বার পাওয়া যায়। ঘড়ির কাঁটা রাত 10টায় গিয়ে টিকটিক করছে। তিতিরের হাতে আইসিটি বই, একটা জায়গায় সে সমাধান করতে পারছে না, অথচ এই পড়াটা কালকেই ক্লাসে দিতে হবে। বই হাতে নিয়ে অলস ভঙ্গিমায় উঠে দাঁড়ায়। ধীর পায়ে মারিয়ার রুমের দিকে যায়। মারিয়া পড়ছে। তিতিরকে দেখে বলল, কি? তিতির মারিয়ার সামনে বই রেখে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। ভীষণ ক্লান্ত গলায় বলল, পড়াটা বুঝিয়ে দে। মারিয়া তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতিরকে দেখে মনে হচ্ছে সে রাজ্যের ক্লান্ত, পড়ালেখা করে দুনিয়া উদ্ধার করে ফেলেছেন। সে বইয়ের দিকে তাকিয়ে বলল, এটা আমিও পারি না। কি বলিস, তুই পারিস না? অবাক করা কথাবার্তা। মারিয়া পারে, কিন্তু তিতিরকে বোঝানোর ঝামেলা আপাতত মাথায় নিতে চাইছে না। সে বলল, অবাক হওয়ার কথা হবে কেন? সব পারতে হবে এমন কোনো কথা আছে নাকি? তা ঠিক, কিন্তু কালকে এই পড়া না পারলে কপালে শনি আছে। আমি ক্লাসে গিয়ে শিখে নেব। তোর মাথা ভালো বোন, তুই পারবি। আমি আগে থেকে বুঝেই মনে রাখতে পারি না, আর ক্লাসে দেখলে পারবো? অসম্ভব। বুঝলাম। এই বই বের করেছে কোন শালায়? কি আবল তাবল লেখা, অসহ্য। পড়া তো সহজই, তুই পারিস না তাই বল। আমি পারি, কিন্তু বইটাই আমাকে বোঝাতে পারে না। কি করি এখন? উপায় একটা আছে। কি উপায়? ভাইয়ার কাছে যা, এক তুড়িতে মাথায় পেরেকের মতো বসিয়ে দেবে। অসম্ভব, তোর ভাই আস্ত খবিস, দেখলেই মারে। আমার ভাই এই মাসুম জানের ভয় আছে। আচ্ছা, তাহলে কালকে স্যারের মার খাবি? ভাইয়া মারলে কেউ দেখবে না, কিন্তু স্যার পুরো ক্লাসের সামনে ইজ্জত দফা রফা করে দেবে, সেটাই ভালো হবে। তিতির ভেবে দেখে কথা ঠিক। সে আলগোছে উঠে দাঁড়ায়। বই হাতে নিয়ে আস্তে আস্তে তাহসানের রুমের সামনে যায়। তার ভাইয়া মাহমুদ যদি বাড়ি থাকতো, তাহলে এই লম্বুর কাছে আসাই লাগতো না। তার ভাই ম্যাজিশিয়ানের মতো সব সমস্যা সমাধান করে দিতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে আরফানের মতো মাহমুদ এত তাড়াতাড়ি বাড়ি আসে না। তিতির দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আরফান রুমে নেই। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। তিতির বোঝে পায় না রাতে কেন গোসল করতে হবে। দিনে তো করে, আবার রাতেও। এই ডাক্তারের মাথায় নির্ঘাত সমস্যা আছে। দেখা যাবে রোগীকে ওষুধ না দিয়ে প্রতিদিন 5 বার গোসলের তালিকা দিল। এই ডাক্তার দ্বারা কোনো কিছু অস্বাভাবিক নয়। তিতির ডাকল, ভাইয়া, ভাইয়া বের হতে কি টাইম লাগবে? কেন? আমার পড়া একটু সমস্যা, বুঝিয়ে দেন। তুই বস। তিতির আরফানের বিছানায় পা মুড়ে বসে। আরফানকে ভালো না লাগলেও আরফানের রুমটা খুব ভালো লাগে, খুব গোছানো। আর রুমে আসলেই বেলি ফুলের সুবাসযুক্ত ফ্রেশনারের ঘ্রাণে মনটা তরতাজা লাগে। তিতির বই খুলে বসে আনমনে বলল, পড়া থেকে বিয়ে করে সংসার করা খুব সহজ। এই ঘরের মানুষ যে কেন বোঝে না আমার দ্বারা পড়াশোনা হবে না। বিয়েই আমার জন্য ঠিক। আরফান বাথরুম থেকে বেরিয়ে তিতিরের কথাটা শুনতে পায়। ভ্রু কুঁচকে বলল, ও আচ্ছা, আপনার বিয়ের শখ হয়েছে? না ভাইয়া, আমি ছোট না। হ্যাঁ, পড়ার থেকে বিয়ে করে সংসার করা ভালো। দূর, এমনিই বলেছি। বেশি পেকে গিয়েছিস। তিতির চুপ করে বসে থাকে। আরফান বলল, বিয়ের বয়স হলে এমনিই বিয়ে হবে। পড়া বাদ দিয়ে বিয়ের ভূত মাথায় চাপাতে হবে না। মেয়ে মানুষ না, বিয়ের ভূত তো মাথায় আসবেই। আরফান এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে থাকলো। মনে মনে তিতিরের বউ সাজ কল্পনা করে নেয়। তারপর বলল, তিতির, সব কিছু ভাবার একটা বয়স লাগে, যা এখনো তোর হয়নি। জি ভাইয়া। কি সমস্যা দেখা? তিতির বই বের করে আরফানকে দেখায়। আরফান খুব
ভালো করে তিতিরকে বুঝিয়ে দেয়। বোঝানোর পরে তিতিরকে বলল, বুঝেছিস? হ্যাঁ। তাহলে এবার আমাকে বোঝা, কি বুঝেছিস? বোঝাতে গিয়ে তিতির বুঝতে পারলো সে কিছুই পারছে না। আরফানের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিয়ে বলল, ভাইয়া আমি আপনাকে পরে বুঝিয়ে দেব। পরে কেন, এখনই বোঝা। মাথায় ধরে না, মাথায় ধরে না তো। এই এত বড় গোলগাল মাথায় গোবর ছাড়া আর কি আছে শুনি? গোবরে মাথা। গোবরেও পদ্ম ফুল ফোটে। হ্যাঁ, কিন্তু তোর কিছুই হবে না। আমিও ভালো রেজাল্ট করে সবাইকে চমকে দেব। আরফান এক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলল, তিতির সোনা, তুমি নিজেই তো আস্ত একটা পদ্ম ফুল। এই যে আমি ক্ষণে ক্ষণে নিজের হুঁশ হারাই কি জন্য? তোমার জন্যই তো। আচ্ছা রুমে যা, আর সমস্যা হলে আমাকে বলবি। তিতির মিষ্টি করে হেসে আরফানের দিকে তাকায়। তারপর আস্তে করে উঠে দাঁড়িয়ে দুরন্ত বালিকার মতো নুপুরের রিমিঝিমি শব্দ তুলে বেরিয়ে যায়। আরফান বিভোজ হয়ে তাকিয়ে আছে। বুকে অনুভূতিরা লুটোপুটি খাচ্ছে। আগে নিজেকে খুব সামলাতে পারত, কিন্তু ইদানিং তিতির যেন খুব তরতরিয়ে বড় হচ্ছে, আর তার অনুভূতিরা তিতিরকে দেখলেই পাগলের মতো ছুটে যেতে যাচ্ছে। সারা গা কাটা দিয়ে ওঠে। ইস, মেয়েটা তাকে নিজের অগোচরে এত যন্ত্রণা দিচ্ছে, অথচ সে জানি না তার মিষ্টি হাসি, দুষ্টু কথা, মায়াবী চোখের তাকানো আরফানকে শেষ করে দিচ্ছে, সারা শরীর অবশ করে দিচ্ছে। আরফান বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে নিজেকে বোঝায় তিতিরটা এখনো বাচ্চা, আরো পরে, আরো পরে। কিন্তু মন উল্টো তাকে বোঝায়, পরে আর পরে টরে হবে না, এখনই তাকে চাই, তার মিষ্টি সান্নিধ্য চাই। সে খুব আপন করে ওকে চায় কাছে, না পেলে সে যে মরে যাচ্ছে। আরফান হাসে। তার এই গোপন অভিলাষ কেউ জানে না, কেউ বোঝে না। জানলে কি হবে তা আরফান ভাবতে পারে না। দম বন্ধ রাখে। কিন্তু আর যাই হোক, পাখিটাকে তার করেই চাই। কত বছরের ভালোবাসা মিশিয়ে রেখেছে, তা কি বৃথা যাবে? আজকাল তিতিরকে সারা বাড়িতে টই টই করে ঘুরে বেড়াতে দেখে আরফানের মনে হলো, আজকাল তিতিরকে সারা বাড়িতে টই টই করে ঘুরে বেড়াতে দেখে আরফানের মনে প্রলয় হয়। এই প্রলয়ের ছিটা ফোটাও যদি কেউ জানতো, তাহলে নির্ঘাত তাকে বাড়ি ছাড়া করে দিত। শাহাবুদ্দিন খান প্রচুর মা ভক্ত, মায়ের কথা ছাড়া এক পাও নড়ে না। বাড়ি থেকে বের হতে গেলেও মায়ের কাছে অনুমতি নিয়ে বের হয়। মা মানেই ওনার দুনিয়া, সবকিছু পরে, কিন্তু মায়ের ভালোবাসা, সম্মান আগে। জয়তুন বেগম দাম্ভিকভাবে চলাফেরা করেন। ওনার বাপদাদারা আগের কালে ধনবান ব্যক্তি ছিল। তমিজউদ্দিন খানের সাথে যখন জয়তুন বেগমের বিয়ে হয়, তখন থেকেই উনি দাম্ভিক আচরণ করেন। আগের কালে লেখাপড়া জানা মানুষ, সবাই তাই খুব শ্রদ্ধা করে চলে। ওনার কথার বাইরে আর কোনো কথাই হয় না, উনি যা বলবে তাই সঠিক। শাহাবুদ্দিন খান আর জয়তুন বেগম বসার ঘরে বসে কথা বলছিল, তখন আরফান তার রুম থেকে বেরিয়ে আসে। দাদির পাশে বসে চামড়া কুচকানো গালে পরম স্নেহে আদর দিয়ে বলল, আমার সুন্দরী কেমন আছে? আমার ভালো থাকার খবর পরে নিস, আগে বল প্রতি সপ্তাহে কেন বাড়ি আসা লাগবে? বন্ধের দিন পড়া যায় না, এমন ফাঁকিবাজি করলে ডাক্তার হবি কি করে? আরফান মুচকি হাসে, মনে মনে বলল, বাড়ি তো আর এমনি এমনি আসি না দাদি। বাড়ি যে আমার সুখ ভ্রমর আছে, যাকে একটু দেখলেই সারা সপ্তাহ মন নিয়ে পড়তে পারি। না দেখলে মনে বড় অসুখ হয়, একটু পড়ায় মন দিতে পারি না। মুখে বলল, তোমাকে না দেখে থাকতে পারি না। মাহমুদও তো ঢাকায় থাকে, সে তো এত আসে না, তোরই যত বাহানা। মাহমুদ তোমাকে ভালোবাসে না তাই আসে না, আমি খুব ভালোবাসি তাই আসি। বুঝেছো সুন্দরী? দোয়া করি তোর বউ আমার মতো সুন্দর হোক। আরফান হাসে, সুন্দর করে হেসে তার দাদির দিকে তাকিয়ে রয়। তিতির দাদির মতো হুবহু দেখতে, শুধুমাত্র মেজাজ ছাড়া। সে জয়তুন বেগমের গালে হাত দিয়ে বলল, তুমি তো আমার বউ, আর লাগবে না? যদি খুব লাগে তো তোমার মতো দেখতে কাউকে এনে দিও। জয়তুন বেগম তার কথা এত ঘাটলেন না, উনিও হেসে বলল, আচ্ছা। আরফানের আব্বা শাহাবুদ্দিন খান বৈঠক ঘরে বসে আছেন। সারা জীবন উনি গ্রামের সবার সাহায্যই করে গিয়েছেন, কখনো কারো খারাপ করেননি। মানুষজন ওনাকে দেখলে ভক্তি করে তাকায়, সম্মানের সহিত কথা বলে, এটাই ওনাকে অনেক শান্তি দেয়। ওনার মনে হয় মানুষের সাহায্য করার মাঝে যে সুখ নিহিত আছে তা অন্য কোনো কাজে নেই। তাই তো ব্যবসা
বাণিজ্য সামলানোর পাশাপাশি গ্রামের সবার ভালো মন্দ দেখেন। সাহায্য করা ওনাদের রক্তে মিশে আছে। আরফান ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। প্রত্যেক সপ্তাহে বাড়িতে গিয়ে তার পড়ায় আসলেই সমস্যা হয়। রাত জেগে পড়া শেষ করা লাগে, কিন্তু সে বা কি করবে? মনকে তো বোঝাতে পারে না। মনটা আজকাল এত বেপরোয়া হয়ে গেছে যে আটকানো মুশকিল হয়ে যাচ্ছে। আরফান বাড়ি থেকে বেরোচ্ছে, কিন্তু কোথাও তিতিরের দেখা নেই। মেয়েটাকে না দেখিয়ে চলে যাবে? আরফানের বুক পিঞ্জিরায় কেমন ব্যথা ব্যথা অনুভব হয়। সবার থেকে বিদায় নেওয়ার পরেও সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। সে তাকানোতে ছিল মরিয়া হয়ে কাউকে খুঁজে নেওয়া। শাহাবুদ্দিন খান বৈঠক ঘর থেকে ছেলেকে লক্ষ্য করেন। বারবার পেছনে ফিরে তাকানোটা ওনার চোখে লাগে। ছেলে এমন করে বারবার তাকাচ্ছে কেন? উনি গলায় জোর লাগিয়ে আরফানকে ডাকলেন। বাবার ডাক শুনে আরফান সেদিকে এগিয়ে যায়। শাহাবুদ্দিন খান ছেলের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা যেন হঠাৎ করেই বড় হয়ে গেল। এই তো বছর কয়েক আগেও কাঁধে নিয়ে হেঁটেছেন, অথচ এখন বসে একটু কথাও বলা হয় না। ছেলে মেয়ে বড় হওয়ার সাথে সাথে কি বাবা মায়ের সাথে দ্রুত বেড়ে যায়? শাহাবুদ্দিন অবশ্য ছেলের সাথে মেশার সর্বাত্মক চেষ্টা করেন। আরফান কাছে আসলে উনি বলল, তোমার লেখাপড়া কেমন চলছে আব্বু? ভালো। প্রতি সপ্তাহে বাড়ি আসার কারণ কি? বাবার থেকে পাওয়া এমন প্রশ্নে আরফান থমকে যায়। জুৎসে উত্তর দিতে ভুলে যায়। মিথ্যা সাজিয়ে বলল, বাড়িতে আসলে ভালো লাগে, মন ফ্রেশ থাকে। বাড়িতে আসার চেয়ে লেখাপড়ায় মনোযোগ দেওয়া বেশি জরুরি না? জি। আমি চাই তুমি ভালো ডাক্তার হও আর আমাদের গ্রামের হসপিটালে বসো। জি বাবা। আচ্ছা যাও, বাড়িতে কম আসলেই ভালো হবে। আরফান হেঁটে বাগান পেরিয়ে যায়। গেটের কাছে গিয়ে চোখ পাকিয়ে মুনিয়ার দিকে তাকায়। সে আসলে এই মেয়েকে বুঝতে পারে না। আজব মেয়ে, অথচ এত ছোট। অথচ আরফানের ধারণা এই মেয়ের হাড়ে হাড়ে শয়তানি। এই যে এখন পথে দাঁড়িয়ে হাসি মুখে তার জন্য দাঁড়িয়ে আছে, এসব কেন করে? আরফান বেশ বোঝে, নিজে যেমন আরেকজনের জন্য জাতক পাখির মতো অপেক্ষা করে থাকে, তাকে দেখার জন্য ব্যাকুল মুনিয়ার মাঝে সেই সব দেখতে পায়। আরফান বিরক্ত। দাদির আদরের নাতনি বলে কিছু বলতেও পারে না। সে হেঁটে চলে যায়। মিমিয়াও তার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটে। আরফান না বোঝার ভান করে বলে, কই যাবি? কোথাও না। বাড়ি যা। মিনিয়া হেসে চলে যায়। মনে মনে ভাবে ভবিষ্যতে আরফানই তার হাজবেন্ড হবে। এখন পাত্তা না দিয়ে লাভ নাই। সুফিয়া খানম সারা জীবন আরামায়েশ করে দিন পার করে দিয়েছেন। বিয়ের পরে কখনো স্বামীর বাড়িতে গিয়ে থাকেননি। বাবার বাড়িতে রাজরানীর মতো জীবন কাটিয়েছে। তার মায়ের উপর কথা বলার সাধ্যই কারণেই। উনি যেমন বলবে তেমনই হবে। দুই ভাইয়ের বউ কখনো শাশুড়ির উপরে কথা বলেন না। বড় বোন হিসেবে দুই ভাই আর ভাইয়ের বউরা বেশ মান্য করেই চলে। আজকাল ওনার মনে এক সুপ্ত বাসনা জন্মেছে। মেয়েকে দূরে বিয়ে দেওয়ার চেয়ে আপন মানুষের কাছে বিয়ে দিয়ে এই বাড়িতে রাখতে পারলে মন্দ হয় না। সুফিয়া খানম নিজের মতো পরিকল্পনা করে রেখেছেন। সময় মতো তা বাস্তবায়ন করতে পিছপা হবেন না। তিতির প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। আনমনে গুনগুন করে গান গাইছে। হঠাৎ রাকিব নামের ছেলেটা তার পথ আটকে দাঁড়ায়। তিতির থমথমে মুখে বলল, পথ আটকিয়েছিস কেন? তোকে কিছু বলার আছে? তিতির আন্দাজ করে নেয় রাকিব নামের ছেলেটা কি বলতে চায়। ক্লাসমেট হিসেবে এতদিন তিতির এইটুকু বুঝতে পেরেছে যে রাকিব আসলে তাকে পছন্দ করে, কিন্তু সাহস করে আগাতে পারছে না। তিতির কিছু কটু কথা বলার জন্য মুখ খুলবে, তখনই দেখে আরফান সিএনজিতে করে যাচ্ছে। রাস্তায় তিতিরকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখে তার ভ্রু কুঁচকে যায়। আরফানকে দেখে তিতির তার মুখের কথা টুপ করে গিলে নেয়। কটু কথা বলার পরিবর্তে মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। চোখের তারায় খেলে যায় এক আকাশ পরিমাণ উৎসাহ। আরফানের হাত মুষ্টিবদ্ধ হয়। চলন্ত গাড়ি থেকে তিতিরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিতিরের পাশ দিয়ে গাড়িটা শৌষ গতিতে চলে যাওয়ার পরে তিতির রাকিবকে বলল, শোন, তুই যা ভাবিস তা ভুলে যা। আমার ভাইয়া শুনলে তো হাত পা ভেঙে দেবে। হাত পা ভাঙবে কেন? আমরা কি ফালানো নাকি? ওদের সাথে আত্মহত্যা করার অহম আমাদের আছে। তা হয়তো আছে, কিন্তু আরফান ভাইকে চিনিস? ওনার মার সামলানোর ক্ষমতা নেই। তুই ওনার ভয়ে প্রেম করবি না? তিতির অন্য মনস্ক হয়ে ভাবে, তাই তো উনি কে
যে ওনাকে ভয় করে চলতে হবে, তার যেভাবে ইচ্ছা সেভাবেই চলবে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে আরফান ভাই জানতে পারলে তাকে ভয়ানক সব শাস্তি দেবেন। কিছুক্ষণ আগে যেটুকু দেখেছে তাতেই তো অবস্থা বেগতিক হবে। তিতির আর কিছু না বলে হন হন করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে তিতির ঘুমিয়ে যায়। আরফান বাড়িতে নেই মানে বিন্দাস জীবন। রোজ সন্ধ্যায় কুম্ভকর্ণের মতো ঘুমায়। আরামে ঘুমানোর এক ফাঁকে তার মনে হলো কেউ তার রুমে ঢুকেছে, বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তিতির চোখ খুলে তাকায়। বিছানার পাশে আরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে লাফিয়ে উঠল। ঝটপট বলল, আপনি জাননি? না। তিতির ভেবেছে আরফান আজকে যা দেখেছে আবার ঢাকা থেকে বাড়ি আসতে আসতে সব ভুলে যাবে। কিন্তু এই বান্দর যে আজকেই ফিরে এসেছে। কিন্তু কেন? তিতির ভ্রু কুঁচকে বলল, কেন? এই কাপড়গুলো ধুয়ে দে। আমাকে দিয়ে কাপড় ধোয়ানোর জন্য আপনি ফিরে এসেছেন? ধুয়ে দিবে কিনা বল। না, জীবনেও না। আমি কি আপনার চাকর নাকি? না, তুই আমার চাকর না, কিন্তু না ধুলে চাচ্চুর কাছে এমন প্যাচ লাগাবো যে বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। রাস্তায় ছেলেদের সাথে কথা বলা না। তিতির থমথমে মুখে ওনার দিকে তাকিয়ে আছে। আরফান যে এমন হুমকি দিবে তা জানা ছিল না। এতগুলা কাপড় দিকে তাকিয়ে তিতির বলতো, কাপড় ধুয়ে দিলে? কিছু বলবো না। তিতির থমথমে মুখে কাপড় হাতে তুলে নেয়। জীবনে অশান্তি আনার জন্য এই একজনই যথেষ্ট। আরফানের দিকে রক্ত চোখ নিক্ষেপ করে চলে যায়। আরফান তিতিরের বিছানায় শুয়ে পড়ে। ছাদের দিকে দৃষ্টি নিবন্ধ করে বলে, আমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে দেখলেও আমার সহ্য হয় না মেয়ে। আর তুমি কি না হেসে হেসে কথা বলার সাহস করো? তুমি নিজেও জানো না আমি কত উন্মাদ হতে পারি। এত বছর ধরে সযত্নে লালন করা ভালোবাসা জমিয়ে রেখেছি কার জন্য? আমি যেমন পাগল হয়েছি তোমাকেও এমন পাগল বানাবো। আরফান দীর্ঘশ্বাস ছাড়ে। আজকাল ঢাকায় গেলে এত চিন্তা হয়, অথচ তার এই চিন্তার কারণ মেয়েটা বোঝেই না। তার তিতিরটা এত বোকা, একটুও বোঝে না। জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে দূরে গাছপালার দিকে বেখেয়ালি দৃষ্টি মিলে মারিয়া তাকিয়ে আছে। সে গাছপালা দেখছে নাকি কি দেখছে তার দৃষ্টি দেখে বোধগম্য হচ্ছে না। কেননা তার চোখের ভাষা যে বড়ই শূন্য। মুখে আকাশ পরিমাণ ব্যথার ছাপ স্পষ্ট। না পাওয়ার হাহাকারে হৃদয় দগ্ধ। দুটো হলুদ পাখি একটা ডালে বসে আছে। একটা পাখি আরেকটা পাখির ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে কিচমিচ করাতে দুটো হলুদ পাখি একটা ডালে বসে আছে। একটা পাখি আরেকটা পাখির কাছে ঠোঁট নিয়ে কিচিরমিচির করাতে পাখিটা উড়ে যায়। সাথের পাখিটাও পিছু পিছু যায়। এই দৃশ্যটা দেখে মারিয়া দীর্ঘশ্বাস ফেলে। পাখিটা তো তার ডানার সাহায্যে উড়ে যেতে পারল, কিন্তু সে উড়বে কিভাবে? তার যে যোগাযোগের সব রাস্তাই বন্ধ। এই যে কোনো কথা না, যোগাযোগ না, একলা একলা দিন কাটাচ্ছে। তার কেমন লাগে তা কি নিষ্ঠুর মনের পুরুষ জানে? সবার কাছে শান্ত উপাধি পাওয়া মেয়েটা দরজা আটকে মুখে হাত চেপে কাঁদে। এর অবসান কোথায় তা কি মাহমুদ জানে? মারিয়া দীর্ঘশ্বাস ছাড়ে। মাহমুদ তার চাচার বড় ছেলে, বর্তমানে ঢাকা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। মারিয়া ছোটবেলায় মাহমুদকে আরফানের মতোই ভাই হিসেবে মানত, কিন্তু বড় হওয়ার পরে বুঝতে পারে সে মাহমুদকে ভাই হিসেবে মানতে পারছে না। মাহমুদকে ঘিরে হাজারো স্বপ্ন মনের গোপন কুঠুরিতে ডানা ঝাঁপ দেয়। মাহমুদকে দেখে ঘুমিয়ে থাকা মনের রঙিন প্রজাপতির ঝাঁক ওড়াউড়ি করে। আশেপাশে থাকলে অসহ্য সুখে পাগল পাগল লাগে। ভীষণ ভয়ঙ্কর বেপরোয়া ইচ্ছায় হৃদয় ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। একসময় মারিয়া আবিষ্কার করে সে প্রেমে পড়েছে। হাত পা ভেঙে যাচ্ছে, তাই ভাবে মাহমুদকে নিজের মনের সবটা দিয়ে ভেবেছে। মাহমুদকে ভেবে দিনরাত কাটাচ্ছে। মাহমুদ বিচক্ষণ ছেলে। মারিয়ার তাকানো, কথাবার্তা, অতিরিক্ত খেয়াল রাখা দেখলেই মুচকি হাসি, তার কানে কানে বলে যে ভীষণ ভুল ইঙ্গিত। মাহমুদ মাথা নাড়ে। অবুঝের মতো কাজ করা যাবে না। মারিয়া তার বোন। সে মারিয়াকে ডেকে পাঠায়। ঘন কালো মেঘের গুরুম গুরুম ডাকে বিশাল ছাদের এক কোনায় মারিয়া মাহমুদের সামনে দাঁড়িয়ে আছে। মারিয়া শতভাগ নিশ্চিত যে মাহমুদ তাকে জরুরি কিছু বলবে। মাহমুদ তাকে জরুরি কথাই বলেছে। এইসব আবল তাবল চিন্তা মাথা থেকে সরাতে বলেছে। সে তার সবটা চেষ্টা কাজে লাগিয়ে মারিয়াকে বোঝাতে চেয়েছে। মারিয়া বুঝেছে কিনা কে জানে।
কিন্তু এরপর থেকে মাহমুদ বাড়ি আসলে সে সামনে যেত না। গভীর রাতে সবাই যখন ঘুমে মগ্ন, তখন পা টিপে টিপে মাহমুদের রুমে হাজির হতো। ভীষণ যত্ন নিয়ে ছুঁয়ে দিত মাহমুদের চুল। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো ঘুমন্ত মানুষটার দিকে। আদর নিয়ে যত্ন নিয়ে মাহমুদের প্রতিটা জিনিস ছুঁয়ে দিত। মাহমুদ বাড়ি গেলেই মারিয়া এমন করত যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু একদিন মাহমুদের গেঞ্জি গায়ে লাগিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। তখন পেছন থেকে শুনতে পায় মাহমুদ বলছে, আর কখন আমার রুমে আসবে না মারিয়া? মারিয়া চমে যায়। রাগে মাহমুদের গমগমে কণ্ঠে অন্তরাত্মা কেঁপে ওঠে। কাপা গলায় বলল, আমি তো আপনাকে জ্বালাই না। মাহমুদ উঠে আসে, মারিয়ার থেকে যথেষ্ট দূরত্ব রেখে দাঁড়ায়। আমি বলছি আসবি না, সুতরাং আসবি না। মারিয়া কিছু বলতে যাবে, তার আগেই মাহমুদ চাপা হুঙ্কার দিয়ে বলল, বেরিয়ে যাও বেয়াদব মেয়ে। সেই যে বেরিয়ে গেল। আজ অবধি মারিয়া আর ওই রুমে যেতে পারেনি। যাবে কিভাবে? মাহমুদ তো বাড়িয়ে আসে না, আর রুম সবসময় তালাবদ্ধ থাকে। মাহমুদ যে মারিয়ার কারণেই বাড়ি আসে না তা সে জানে। অতীতের স্মৃতি বিচরণ করে মারিয়ার চোখ বেয়ে পানির ধারা দ্রুত গতিতে ছুটে যায়। আজকে সে নিজেকে একটু আটকাতে পারছে না। মোবাইল হাতে নিয়ে মাহমুদকে ফোন দেয়। এমন কোনো দিন নেই সে মাহমুদকে ফোন দেয় না, কিন্তু সবসময় বন্ধ করেই রাখে। আজকে ভাগ্য তার সহায় ছিল বলেই হয়তো খোদা পেল। মাহমুদ গম্ভীর গলায় বলল, হ্যালো। মারিয়া মনোযোগ দিয়ে মাহমুদের গম্ভীর কথাগুলো নিজের বুক পিঞ্জরায় গেঁথে নিল। ওনার কণ্ঠ শুনে তার গলায় কান্নার দল বেঁধে ছুটে আসে। উনি তাকে আহ্লাদি কিছু বলেনি যে এত আবেগী হয়ে মন খুলে কাঁদতে হবে, কিন্তু মারিয়ার ভীষণ কান্না পেল। বুকে জমিয়ে রাখা সবগুলো কষ্ট দলা পাকিয়ে বেরোতে লাগলো। মাহমুদ বিরক্ত হয়ে বলল, ফ্যাসফ্যাস করছো কেন? আপনি বাড়ি আসেন না কেন? তা তুমি ভালো জানো। প্লিজ বাড়ি আসেন। তোমার মাথা থেকে ফালতু ভাবনাগুলো দূরে সরাও, তখনই আসবো। পারছি না তো, ভীষণ কষ্ট হয়। পারবে? মানুষ পারে না এমন কিছু এই পৃথিবীতে নেই। সম্ভব না, আপনাকে এত ভালোবাসি যে। মারিয়ার কথা অসম্পূর্ণ থাকতেই মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার টুটটুট আওয়াজের সাথে মারিয়ার বুকটাও ভেঙে যায়। তিতির আজকাল খেয়াল করেছে আরফান তাকে বেশ গুরুত্ব দেয়। পরিবারের সবার সামনে কোনো আবদার রাখলে কেউ যদি না মানে, আরফান কিভাবে যেন সবাইকে রাজি করায়, অথচ মুখে মুখে সারাক্ষণ তিতিরের সাথে রাগ দেখায়। আজকাল আরফানের তাকানোটা তিতিরের বুকে লাগে। সব ছেলে কি এমন করে তাকায়, নাকি একমাত্র আরফানই তার দিকে এমন মায়াভরা চোখে তাকায়? কলেজে যাওয়ার পরে বান্ধবীরা আরফানের ফোন নাম্বারের জন্য ধরেছে। যেভাবেই হোক আরফানের সাথে কথা বলাতে হবে। তিতির বলল, উনি এত রাগী, ওনার সাথে কথা বলে কি করবি? রাগী? তাতে কি? তুই জানিস না, রাগী ছেলেরাই বউদের বেশি ভালোবাসে। আমার সাথে সেট করায় দে দোষ, আমি শুধু ওনাকেই চাই। সাইমা কথাগুলো স্বাভাবিক হলেও কেন যেন তিতিরের বুকে আগুন ধরে যায়। রাগী গলায় বলল, তুই কেন বউ হতে যাবি? সর সামনে থেকে। আরে চেতস কেন? বউ হলে ক্ষতি কি? না না, তুই বউ হতে পারবি না। তাহলে কে বউ হবে? তুই? তিতির থমকে যায়। মনের আকাশে কল্পনা করে নেয় সে তিতিরের বউ। তারপর এক ঝটকায় মাথা নেড়ে বলল, অসম্ভব। সারাদিন তোর পিছেই ঘুরে, আমার মনে হয় চান্দু তোর জ্বালাই ফাইসা গেছে। তিতির কখনো এসব ভাবেনি। সে ভেবাচাকে কি বলতো, কি বলিস? তুই খেয়াল করিস না? সে আমার ভাই। হ্যাঁ, চাচাতো ভাই। কিন্তু ভাই তো। সমস্যা নাই, এই ভাই থেকে ছাই বানানো যায়, নো প্রবলেম। তিতির আর কোনো কথা বলেনি, চুপচাপ কলেজ শেষ করে বাড়ি এসেছেন। মারিয়া হাজারটা কথা বললেও মুখ দিয়ে কোনো কথা বের করতে পারেনি। তিতির সারাক্ষণ এগুলোই ভেবেছে, আর কেমন একটা অস্বস্তি কাটার মতো গলায় আটকে আছে। আজকে প্রায় 20 দিন হতে চলল আরফান বাড়ি আসেনি, আজকে এসেছে। তিতিরের ভাবনার ডানায় রং লাগাতেই বুঝি আজকে মহারাজের বাড়িতে আসা। অতি সাহস নিয়ে তিতির আরফানের রুমের সামনে যায়, কিন্তু আরফান রুমে নেই। রুমে না পেয়ে বাহিরে বাগানে যায়, সেখানে আরফান সবার সাথে বসে আছে। তিতিরকে দেখে আরফান নড়ে চড়ে বসে। তিতির অন্য দিনের মতো মোটেও হইচই করছে না, বরং শান্ত হয়ে বসে আছে। বারবার আরফানের দিকে তাকাচ্ছে। আরফানের চোখের দৃষ্টির মাঝে যেন হাজারো কাব্য ফুটে আছে।
কিন্তু এসব তিতিরের বোধগম্য হচ্ছে না। সে সবার সাথে কথা বললেও চোখ কেবলমাত্র তিতিরের উপরই নিবন্ধ। তিতির সবার দিকে তাকানোর পাশাপাশি আরফানের দিকেও তাকাচ্ছে। তারপর তিতিরের দম আটকে আসে। বুকের ভেতরে ফুসফুস তার শ্বাসকার্য থামিয়ে দিতে চায়। অজানা আতঙ্কে ধরফর করে ওঠে বুকের পাখে। সে যা ভাবছে আসলেই কি তাই, নাকি সবটাই ভ্রম? সে বেখেয়ালে মাথা মেরে বলল, অসম্ভব। মাঝরাত। আরফান বারান্দায় দাঁড়িয়ে আছে। পাশের রুমেই তার প্রাণ ভুমুরা ঘুমিয়ে আছে। আরফানের পরিণত বয়স, মাথায় হাজারো উল্টাপাল্টা চিন্তা ঘুরে পোকার মতো কিলবিল করছে। আরফান দীর্ঘশ্বাস ফেলে। তার ইচ্ছেগুলো বড়ই অবাধ্য। আজকাল লাগামহীন ঘোড়ার মতো বেসামালভাবে ছুটে যায়। সে ডাক্তারি পড়ছে। সাথীর মেয়ে সহপাঠীগুলো দেখতে খুব সুন্দর। মাঝে মাঝে কয়েকজন তাকে ভালোবাসার জালে আটকানোর চেষ্টা করে, তার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে চায়। কিন্তু এত সৌন্দর্য কাছে টানার হাজারো আকুতি দূরে ঠেলে দেয় শুধুমাত্র এই মেয়েটার জন্য। ছোটবেলা থেকেই তিতিরকে কেমন আপন লাগতো, নিজের মনে হতো। তখন ব্যাপারটা স্বাভাবিক লাগলেও একটুখানি বড় হওয়ার পরে সে বুঝতে পারে এটা মোটেও স্বাভাবিক ব্যাপার না। সে আসলেই এক পিচ্ছির প্রেমে পড়ে গেছেন। শুধু প্রেমে পড়া বললে ভুল হবে, সে আজন্ম পাগল হয়ে গেছে। যে পাগলের পাগলাম তিতিরের ভালোবাসার পরশ ছাড়া ভালো হবে না। তাছাড়া আরফান ভালো হতেও চায় না, বরং তিতিরকে নিজের করে পেয়ে গেলে পাগলামোর পরিমাণ বাড়াতে চায়। ভালোবাসার পাগলামোতে ছোট পাখিটাকে ছাড়খাড় করে দেওয়ার প্রয়াস বুকের ছোট কুঠুরিতে আস্তে আস্তে জমা হচ্ছে। বারান্দার বাহিরে লাগানো বেলি ফুল থেকে ভুর ভুর করে সুগন্ধ আরফানের প্রেমে পড়ার হৃদয়ের বারান্দার বাহিরে লাগানো বেলি ফুল থেকে ভুর ভুর করে সুগন্ধ আরফানের প্রেমে দগ্ধ হৃদয়ে আরো পাগল পাড়া করে দিচ্ছে। তার কেমন নেশা লাগছে। মনে হচ্ছে এখন যদি তিতিরকে কাছে পেত তাহলে আদরে ভালোবাসায় ঠিক রাঙিয়ে তুলত। আরফান চোখ বন্ধ করে বারান্দার গ্রিলে মাথা ঠেকায়, ফুসফুস করে নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে থাকে। তিতির হাত বাড়িয়ে মোবাইল হাতে নেয়। রাত 2টা বাজে, অথচ চোখের তারায় একটুখানি ঘুম নেই। ভেতরটা কেমন ছটফট করছে। এর আগে কখনো তার এমন অসহ্য অনুভূতি হয়নি। সবসময় নিশ্চিত মনে ঘুমাতে পেরেছে, কিন্তু আজকের রাতটা সম্পূর্ণ অন্য। এতদিন কোন হাবার জগতে বাস করত ভাবতেই কেমন লাগছে। আরফানের শাসন, বকা, অকারণে কথা কাটাকাটি, লুকিয়ে চুরিয়ে দেখা, এসব সে কখনোই খেয়াল করেনি, কিংবা খেয়াল করার কোনো কারণই খুঁজে পায়নি। কিন্তু আজকে বেখেয়ালে তার প্রতি আরফানের নরম অনুভূতি দেখে তিতিরের ছোট হৃদয় পাহাড়ের 1000 মিটার উচ্চতায় টাঙানো দোলনার মতো হুহু করে তুলে ওঠে। কেমনতর ভয়ে গলা শুকিয়ে আসে। আরফান তার দিকে ভালোবাসার উষ্ণ দৃষ্টিতে তাকায়। ভাবতেই বারংবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এটি কি লজ্জা, নাকি ভয়, নাকি সংশয়, তা সে জানে না। শুধুমাত্র এটা জানে এখন থেকে আরফানের কাছ থেকে লুকিয়ে বাঁচতে হবে, না লুকালে আরফান তাকে শেষ করে দিবে। হাজারো চিন্তার অবসান ঘটিয়ে ভোরের দিকে তিতির ঘুমিয়ে যায়। এরপর মাস চলে যায়। আরফান বাড়ি আসলে তিতির আরফানের সামনে যায় না, এক প্রকার লুকিয়ে বাঁচেন। যদি সামনে পড়ে যায় আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়। তিতিরের এই উপেক্ষা আরফানের চোখে লাগে। আগে বাড়িতে আসলেই তিতিরের হইচই শোনা যেত, আর এখন এমন নিষ্প্রাণ হয়ে থাকে কেন এই মেয়ে, তার বুঝে আসে না। মেয়েটার হঠাৎ এই পরিবর্তন বাড়ির সবাই যেন দেখছেই না, কেননা সবাই বেশ স্বাভাবিক। আরফানের মনে হয় তিতির সবাইকে না, বরং শুধুমাত্র তাকেই উপেক্ষা করছে। আর তিতিরের এমন ব্যবহার তাকে মানসিক অশান্তি দিচ্ছে। বাড়িতে যে শোকটুকুর জন্য আসা হতো তা যেন দুঃখরূপে প্রকাশ পাচ্ছে। রাতের খাবার খাওয়ার জন্য সবাই যখন টেবিলে বসেছে তখন তিতির চুপচাপ নিজের খাবার গলদকরণ করতে ব্যস্ত। পাশের একজোড়া গাঢ় চোখ যে তাকিয়ে দেখছে সে ব্যাপারে অজ্ঞ হলেও না বোঝার ভান করে জলদি নিজের খাবার খেয়ে যাচ্ছে, যেন টেবিল থেকে যেতে পারলেই বাঁচে। আরফান আর চোখে সবটাই পর্যবেক্ষণ করে। ভয় নিশানা খামছে ধরে কলিজা। তার হওয়া পাখিকে অন্য কেউ দখল করে নিল, তা না হলে একটা মেয়ে এত দ্রুত কিভাবে পাল্টে যাবে। সে শুনেছে মেয়েরা প্রেমে পড়লে নাকি পরিবারকে সময় দিতে চায় না, সারা দিন বদ্ধরুমে থাকতে পছন্দ করে। সবাই
খাবার খেয়ে যে যার রুমে চলে যাওয়ার পরে আরফান ছাদে যায়। মোবাইল বের করে তিতিরকে ফোন দেয়। আজকে এর সমাধান বের করবেই। তাকে এত উপেক্ষা কেন? মেয়েটা কি তাকে বাঁচতেই দিবে না? এভাবেই কি বাঁচা যায় না? আজকে এর একটা বিহিত করতে হবে। আরফানের ফোন পেয়ে তিতিরের শ্বাস বন্ধ হয়ে যায়। গত 1 মাস ধরে মনের গোপন ঘরে জন্ম হওয়া ভাবনাটা বেশ যাচাই বাছাই করা হয়েছে, কিন্তু প্রতিবারই পজিটিভ রিপোর্ট পেয়ে ভয়ার কুকড়ে গিয়েছে। আবার নিজেকে এটাও বুঝিয়েছে যেসব মনের ভুল চাচাতো ভাই বোন হয় তারা তাকাতেই পারে, এতে ক্ষতি কি? হয়তো তার আবেগপ্রবণ মন বেশি চিন্তা করে ফেলেছে। 1 মাস যাবৎ সে আরফানকে উপেক্ষা করছে, যদিও আরফান মুখে কিছু বলেনি, কিন্তু তার সুচালো দৃষ্টি তিতির ঠিকই দেখেছে। তারপরেও সে আগের মতো স্বাভাবিক হতে পারেনি। আরফানের কথা ভাবতে ভাবতে তিতিরের মনে হাজারো দুষ্টচিন্তা এলোমেলো ঘুরে যায়। লজ্জায় কাঁপিয়ে দিয়ে যায় তিতিরের ছোট দেহ। তিতির আবারও ফোনের রিমিঝিমি শব্দে চমকে ওঠে। আরফান এই নিয়ে 15 বার ফোন দিল, কিন্তু একবারও তিতির ফোন ওঠায়নি। সে ফোন যেমন উঠাবে না, তেমন আরফানও যেন ফোন দেওয়া বন্ধ করবে না। অগত্যা নিরুপায় হয়ে তিতির ফোনটা রিসিভ করে কানের সাথে লাগিয়ে নেয়। ও পাশ থেকে ঘন গলায় এক পুরুষালী কণ্ঠ কেমন মায়া ভরা আবেগ মিশিয়ে ডাকে, তিতির। আরফানের এমন নেশা মাখা ঘন গলার স্বর তিতিরের আগে কখনো শোনার ভাগ্য হয়নি, অথবা এমন করে শোনেনি। আজকে আরফানের গলার স্বর শুনে তিতিরের কেমন কেঁপে ওঠে। বুকের হৃৎপিণ্ড ধিমধিম করে তার গতিবেগ বাড়িয়ে দেয়। এক মুহূর্তে গলার থেকে পুরো মুখ শুকিয়ে কাঠ হয়ে যায়। কথা বলার সর্বশক্তি যেন নিমিষে উধাও হয়ে যায়। আচ্ছা, সে কি ডাক্তারের প্রেমে পড়ে যাচ্ছে? নিজের আবল তাবল চিন্তায় নিজেই মূর্ছা যায়। হুঁশ ফিরে আরফানের কথায়, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো তিতির। জি বলুন। কি করছিস? পড়ছি, সামনে পরীক্ষা তো তাই। ভালো মেয়ে হয়ে গেছিস। আরফানের কথায় তিতির কি প্রতি উত্তর দিবে ভেবে পেল না। হ্যাঁ, আচ্ছা তাহলে রাখি। না, ছাদে আয় তো। এত রাতে? হ্যাঁ, কোনো সমস্যা? সে বলতো আগেও অনেকবার সে আরফানের সাথে ছাদে খুনসুটি করেছে, কিন্তু আগের অনুভূতি আর এখনের অনুভূতি যে সম্পূর্ণ ভিন্ন। সে বলতো সকালে দেখা করব। তাহলে আমি তোর রুমে আসি? না না। তাড়াতাড়ি আয় তিতির। কেন ভাইয়া? আমি খুব অসুস্থ, তাই। তাহলে কি বড় মাকে জাগাবো? তোকে এত পাকনামি করতে বলেছে কে? তুই আয় কুইক। তিতির কিছু বলার আগেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়। তিতির ধীর পায়ে ছাদের দিকে যায়। সিঁড়ি কোঠায় জ্বালানো ছোট লাইটের আলোয় ছাদের নিকোষ কালো অন্ধকার দূর করে দিয়েছে। সে আলোয় তিতির ছাদের এক কোণে আরফানকে আবিষ্কার করে। আলতো পায়ে এগিয়ে যায় সেদিকে। তিতিরের উপস্থিতি টের পেয়ে আরফান তিতিরের দিকে ফিরে তাকায়। নিশ্চুপ হয়ে কিছুক্ষণ সামনে দাঁড়ানো রমণীকে পর্যবেক্ষণ করে। আরফানকে কিছু না বলে এমন করে তাকিয়ে থাকতে দেখে তিতির হাফসাফ করে ওঠে। তিতিরের অস্বস্তি বুঝতে পেরে আরফান অন্যদিকে তাকায়। তারপর বুঝল, কেমন আছিস? এক বাড়িতে থেকেও এমন প্রশ্নে তিতির চমকায়। মাথা নাড়িয়ে আলতো স্বরে বলে, ভালো। আরফানের মনে হলো এবার অনুভূতি প্রকাশের সময় এসেছে। আর কতদিন পাথরের মতো গভীর ভালোবাসা একা একা বয়ে বেড়াবে? সে সোজা সাপটা প্রশ্ন করলো, এমন ব্যবহার করার মানে কি? তিতির যা ভয় পাচ্ছিল ঠিক তাই। আরফান তার ভাবনা অনুযায়ী এগোচ্ছে। সে না বোঝার ভান করে বলল, কি ব্যবহার? আরফান অন্ধকার থেকে চোখ সরিয়ে তিতিরের দিকে তাকায়। তাকে তাকাতে দেখে তিতির অন্যদিকে তাকিয়ে নেয়। তুই বুঝিস না? কি বুঝবো? আমাকে এমন এড়িয়ে যাচ্ছিস কেন? কই এড়িয়ে যাচ্ছি? যাচ্ছিস না? না। আমার দিকে তাকিয়ে বল। তিতির আরফানের দিকে তাকায়। মায়াময় গভীর চোখের দৃষ্টি তাকে ঘুরে নিয়ে যাচ্ছে। সে বলল, কি বলবো? আমাকে উপেক্ষা কেন? এমনি। ঢাকা থেকে এত জার্নি করে এই উপেক্ষার জন্য আসি? কেন আসেন? কেন আসি তুই বুঝিস না? কি বুঝবো? আমার সুখটা এভাবে কেড়ে নিচ্ছিস কেন? আমি কিভাবে সুখ কেড়ে নিলাম? বুঝেও না বোঝার ভান করবি না। আপনি কি বলছেন? কিছু না। তিতির কি বলবে ভেবে পায় না। তারপর আস্তে করে আরফানকে ডাকলো, ভাইয়া। রুমে যা। তিতির পুরুষটার দিকে তাকিয়ে ভাবল। হঠাৎ সে খেয়াল করে
আরফানের কাছে থাকতে তার ভীষণ ভালো লাগছে। নিঝুম রাত, হালকা ঠান্ডা বাতাস, এতদিনের চাপা অশান্তি যেন নিমিষেই কেমন সুখ সুখভাবে তাকে আদরিত করছে। ছাদ থেকে যেতে একটু ইচ্ছে করছে না, বরং মাথায় ভয়ঙ্কর সব ছেলে মানুষের চিন্তা খুঁচিয়ে যাচ্ছে। হাত পা শিরশির করে তাকে সাহস দিচ্ছে, কাছে যাওয়ার বাহানায় উল্কে দিচ্ছে। কিন্তু পুরুষটি যে নিজেই তাকে চলে যাওয়ার জন্য বলেছে, সেখানে সে থাকবে কিভাবে? তিতির আস্তে করে বলল, চলে যাব। তিতিরের কণ্ঠে আরফান তিতিরের দিকে তাকায়। এমন অশান্ত অগোছালো আরফানকে তিতির চেনে না। আরফানের চোখের দিকে তাকিয়ে তিতিরের কেমন সুখের ঘন্টা ঝমঝম করে বেজে উঠল, কেঁপে উঠল ছোট দেহ। আরফান আর তিতির একে অপরের দিকে তাকিয়ে আছে। আরফান কিছু বলার আগে তিতির চলে যেতে চায়। ভয়ঙ্কর কিছুর আশঙ্কা তাকে দোলা দিচ্ছে, কিন্তু পা দুটো বড়ই সর্বনাশা, একদম নড়তে চাচ্ছে না। হঠাৎ তিতিরের সামনে আরফান ঝড়ের গতিতে এসে উপস্থিত হয়। তিতিরকে কিছু বুঝে ওঠার আগে নিজের সাথে আঁকড়ে ধরে তিতিরের ছোট দেহ। তিতির কেঁপে ওঠে, দম বন্ধ করে নেয়। আরফানের মাথায় যেন এতদিনের সব নেশা একসাথে চেপে এসেছে। জগৎ, সংসার, সম্পর্ক সবকিছুর কথা ভুলে আলতো করে চুমু খায় তিতিরের নরম ঠোঁটে। পরপর কয়েকটা চুমু দিয়ে থেমে যায়। আবছাভাবে তিতিরের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করে। তিতিরকে চুপচাপ থাকতে দেখে আরেকটা মিষ্টি চুম্বন দেয়। আরফানের এমন হঠাৎ আক্রমণে তিতিরের বুকে নতুন জোয়ার এনে দেয়। তাকে পরিচয় করিয়ে দেয় ভালোবাসার এক অনন্য সুখের সাথে। বালিকার বুকে সমুদ্রের উত্তাল ঢেউ আশ্রে পড়ে, এলোমেলো করে দেয় তাকে। দুহাত দিয়ে আঁকড়ে ধরে লম্বা বলিষ্ঠ পুরুষটাকে। থেমে যাওয়া ঠোঁটের স্পর্শ আবারও নতুন করে জাগিয়ে দেয়। তিতিরের এইটুকু আহ্বান আরফানকে পাগল করে তোলে। এতদিনের জমিয়ে রাখা সবটা ভালোবাসা পাগলের মতো মাথা নাড়া দিয়ে ওঠে। অথচ দুজনের কেউই কাউকে ভালোবাসার কথা বলেনি, বুকের ভেতর অনুভূতির ডানা ঝাপটানোর কথা বলেনি। অনুভূতির সূক্ষ্ম বাকগুলো কেউ কাউকে দেখায়নি, কিন্তু তাদের কাছাকাছি আসা হয়ে গেছে। মিষ্টি ঠোঁটের কোণে একটু একটু ভালোবাসার ছাপ দৃশ্যমান। আরফান ফিস ফিস করে বলল, আমার তিতির পাখি, খুব ভালোবাসি সোনা। দীর্ঘ 5 মাস পরে মাহমুদ বাড়ি আসেন। বাড়ি আসার প্রচন্ড ইচ্ছে থাকলেও সে একবারও বাড়িমুখ হয় না। সাধারণ সম্পর্ককে তুমি তো এমনভাবে জাপটায় ধরে রেখেছ, মনে হচ্ছে ছেলে বিদেশ থেকে আসছে। যাও, নাস্তা বানাও। ছেলেটা সারা রাত জার্নি করে আসছে। তানিয়া আক্তার মাহমুদের দিকে তাকায়। উনি মাহমুদকে জন্ম দিয়েছেন, অথচ ছেলে লম্বায় ওনাকেও ছাড়িয়ে গেছে। মায়াভরা হাতে ছেলের গালে হাত দিয়ে বলল, আপনি এসব বুঝবেন না আম্মা। ছোট ছেলের বউয়ের কথাটা জয়তুন বেগমের ঠিক পছন্দ হলো না। উনি ভ্রু কুঁচকে বল, না না, আমি বুঝবো কেন? আমি কি আর সন্তান জন্ম দিয়েছি? সন্তান তো শুধুমাত্র তোমরাই জন্ম দিয়েছ। যত সব ঢং। শাশুড়ির কথায় তানিয়া কিছুই মনে করে না। সে তার শাশুড়ির কটু কথায় অভ্যস্ত। মাহমুদ দাদির দিকে তাকিয়ে বলল, দাদি, তুমি আমাকে মিস করনি? মাহমুদের কথা শুনে জয়তুন বেগমের মুখে হাসি ফুটে ওঠে। নরম স্বরে বলে, অনেক মিস করেছি ভাই। আমিও তোমাকে খুব মিস করেছি। তানিয়া আক্তার ছেলেকে কি দিয়ে নাস্তা করাবে সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মাহমুদ ফ্রেশ হতে রুমে চলে যায়। অনেক দিনের ময়লা রুমে এসেও তার এক অজানা শান্তি লাগে। মনের ঘুরিতে প্রশান্তিময় বাতাস ছুঁয়ে যায়। নিজের হাতে ঝেড়ে ঝুড়ে রুমটা ঠিক করে গোসল করে রুম থেকে বের হয়। সোফায় বসে টেবিলের দিকে নজর যায়। মারিয়া চুপচাপ নিজের খাবার খাচ্ছে। সে এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া, এই নামটা সাধারণ হলেও এই নামের মানুষটার আচরণ অসাধারণ। মানুষটা ছোট হলেও নিজেকে নারী হিসেবে প্রকাশ করতে খুব ব্যস্ত। তখনই মারিয়ার চোখের দৃষ্টি সোফার দিকে পড়াতে সে স্তব্ধ হয়ে যায়। চোখের পলক বড় হয়ে তাকিয়ে থাকে। মাহমুদের চোখের গরম দৃষ্টি দেখে মারিয়া মাথা নিচু করে নেয়। তারপর চোরের মতো আবার তাকায়। মারিয়ার তাকানোর ভঙ্গি দেখে মাহমুদ মুচকে হাসে। ভবিষ্যতে কি হবে ভেবে হাসির রেখা মুছে যায়। মারিয়ার খেতে পারে না। খুশিতে নাচতে ইচ্ছে করলে কি খাবার পেটে যায়। সে উঠে বিড়ালের মতো পা ফেলে রুমের দিকে ছুটে আর মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এটা যেন সত্যি হয়। মাহমুদ যেন সত্যি বাসায় আসে। এমন স্বপ্ন সে দেখতে চায় না। মারিয়া রুমে এসে আয়নায় নিজেকে দেখে। চেহারাটা দেখতে খুব
মলিন আর রুক্ষ লাগছে। এতদিন ছন্ন ছাড়া চলাফেরার কারণে চেহারার অবস্থা খুবই করুণ। তার নিজের উপর খুব রাগ হলো। আর একটু সুন্দর হয়ে থাকলে তো এই ফকিন্নির মতো চেহারা নিয়ে মাহমুদের সামনে পড়তে হতো না। সে আলমারি খুলে নতুন জামা বের করে বাথরুমে যায়। আজকে খুব পরিপাটি হয়ে থাকা যায়। সারা রাত কেঁদে তিতিরের ফর্সা গাল লাল টকটকে হয়ে আছে। চোখের অবস্থা আরো করুণ, অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। কিন্তু সকাল হয়ে গিয়েছে যে, এবার তো রুম থেকে বেরোতে হবে। ইতিমধ্যে তানিয়া আক্তার কয়েকবার ডেকে গিয়েছেন। তিতির বাথরুমে গিয়ে মুখে বেশি করে পানির ঝাপটা দেয়। আয়নায় নিজের দিকে তাকিয়ে চোখের পর্দায় ভেসে ওঠে রাতের মুহূর্তটুকু। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, হঠাৎ হয়ে যাওয়া কাজটায় দুজনেই বিব্রত হয়। আরফান তিতিরের দিকে তাকিয়ে কিছু বলবে, তার আগে তিতির এক অভাবনীয় কাজ করে ফেলে। রাগে দুঃখে আরফানকে এক থাপ্পড় দিয়ে দূরে সরিয়ে দেয়। ভালোবাসার কথা না বলে এমন করে ছুঁয়ে দেওয়ার সাহস হলো কি করে? অথচ ভুলে গেল আরফানের স্পর্শে সে নিজেও সাড়া দিয়েছিল। তাই তো আরফান গভীরভাবে ছুঁয়েছে। তিতিরের এমন কাজে আরফান হতভম্ব হয়ে গেছে। হাত দিয়ে গাল ছুঁয়ে ফ্যাল ফ্যাল করে তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতির হিসিস করে বলল, আমি খুব খারাপ, আপনি খুব খারাপ। তুই খারাপ না। তিতিরের বিবেক প্রশ্নের উত্তর জানে, কিন্তু মানতে নারাজ। সে ফুপিয়ে ওঠে, কান্নার ধরে কেঁপে ওঠে, মাথা নেড়ে বলল, অসভ্য লোক। আরফান হতভাগ, কি বলবে মাথায় আসে না। সে অসহায় গলায় বলল, তুইও তো ঝাপটে ধরলি তিতির। কান্নারত অবস্থায় তিতির নিচে চলে যায়। ছাদের পরিবেশ ততক্ষণে থমথমের রূপ ধারণ করেছে। ঠান্ডা ঝিরিঝিরি বাতাসে স্তব্ধ আরফানকে বিবেকের চরম দংশনে রেখে তিতির পালিয়ে যায়। রেখে যায় আরফানকে। ফজরের আজানের পরে আরফান ব্যাগ হাতে রুম থেকে বেরোয়। মায়ের কাছে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এত সকালে কেন যাচ্ছে এই নিয়ে হাজারো প্রশ্ন করে সালমা বেগম। আরফান জানায় তার জরুরি কাজ পড়ে গিয়েছে, না গেলে হবে না, তাই এত সকালে যাওয়া। সালমা বেগম আর এত ঘাটালেন না। আরফান অরুণচণ্ডী স্বভাবে, তার কাজে তাই কোনো সন্দেহের লেশমাত্র রইল না। সারা রাস্তা আরফানের মুখ থমথমে হয়েছিল। কখন যেন চোখ জ্বালা করতে করতে লাল টকটকে হয়ে গিয়েছে। সে কি আসলেই সুযোগ নিয়েছে? আর তিতির যে তাকে আঁকড়ে ধরে আরো কাছে টানলো সেটা? তিতির রুম থেকে বেরিয়ে পুরুষ অবয়ব কাউকে বসে থাকতে দেখে ভাবলো এটা আরফান। মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তখন সামনে থাকা পুরুষ তাকে ডাকে। চিরপরিচিত ভাইয়ের কণ্ঠ শুনে তিতির চমকে যায়। মাথা তুলে ভাইয়ের দিকে তাকিয়ে খুশিতে হাসে। মাহমুদ হাত ধরে আদুরের বোনকে পাশে বসায়। বোনের চেহারার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি খবর তিতির পাখি? ভালো। তুমি এতদিন আসনি কেন ভাইয়া? তিতিরের লাল চোখ জোড়া মাহমুদের নজর এড়ায় না। সে সন্ধানে চোখে তাকিয়ে বলল, কি খবর তিতির পাখির? এখন আসলাম। কেঁদেছিস কেন? কাঁদিনি। প্রেমে পড়েছিস? তিতির চমকে যায়, কথা বলার ভাষা হারায়। তানিয়া আক্তার নাস্তা প্লেট নিয়ে দুই ভাই বোনের দিকে এগিয়ে আসেন। উনি আসাতে তিতির ছাড়া পায়। আসন্ন বিপদ থেকে যেন স্বয়ং আল্লাহ তাকে বাঁচিয়ে দিল। উনি এসে মাহমুদকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েন। তিতির আস্তে করে কেটে পড়ে। বড়মার কাছে জানতে পারে যে আরফান ভোরে ঢাকায় চলে গিয়েছে। মাহমুদ এসেছে, অথচ আরফান চলে গেল। দুই ভাইয়ের দেখা হলো না, তাই ওনার খারাপ লাগছে। আরফান চলে গিয়েছে এই কথাটা জানার পর থেকে তিতিরের মন খারাপের ওজন যেন আরো বেড়ে যায়। দোষ তো আরফানের একার ছিল না, দোষ তিতিরেরও ছিল। কিন্তু সে কিনা সবটা দোষ আরফানকে দিয়ে এত পরিমাণ দোষী বানিয়ে দিল যে ছেলেটা বাড়ি থেকেই চলে গেল। তিতিরের দম বন্ধ হয়ে আসে। কান্নারা গলায় দলা পাকিয়ে ওঠে। কান্না লুকাতে সবার অগোচরে সে রুমে চলে আসে। তারপর বাদ ভাঙে কান্নারা, ছুটে চলে অবিরাম গতিতে। রাত 12টা। গ্রামের পরিবেশ এইটুকু রাতেই চারদিক নিঝুম নিস্তব্ধ হয়ে গেছে। মাহমুদ বিছানায় আধশোয়া হয়ে মোবাইল দেখছে। তার দৃষ্টি বারবার দরজার দিকে চলে যাচ্ছে। সে জানে মেয়েটা আসবে। কেন এমন ধারণা হচ্ছে সেটা জানা নেই, কিন্তু সেই ধারণার উপর ভিত্তি করে সে দরজা লাগায়নি, হালকা করে ভিজিয়ে রেখেছে। চোখের দৃষ্টি মোবাইলের উপর নিবন্ধ হলেও
মনের চোখ বারংবার দরজার দিকে তাকাচ্ছে। তখনই দরজা খুলে গেল। হলুদ রাঙা 3 পিস পরে মারিয়া রুমে প্রবেশ করে। মাহমুদের দিকে এক পলক তাকিয়ে দরজা আটকে দেয়। মারিয়ার সাহস দেখে মাহমুদ অবাক হয়। এতদিনে দরজা লাগানোর সাহস সঞ্চয় করে ফেলেছে। না, উন্নতি হয়েছে তো। দরজা লাগিয়ে মারিয়া এক পাও এগিয়ে আসে না। দরজার সামনে থেকেই মাহমুদের দিকে তাকিয়ে আছেন। মাহমুদ হাতের মোবাইল বিছানায় রেখে মারিয়াকে বিব্রত করতে কিনা এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে থাকে। কিন্তু মারিয়া বিব্রত হয় না, বরং 2 কদম এগিয়ে আসে। মাহমুদ বলল, কি সমস্যা? সেটা তো আপনি বলবেন। কি বলবো? আপনার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। যদি সমস্যা নাই থাকে তাহলে সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, অথচ সারাদিনে একবারও আমাকে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। তোকে দেখে মনে হয় তুই খুবই ভালো আছিস, এটা জিজ্ঞাসা করবো কি? আমাকে দেখে আপনার ভালো আছি বলে মনে হলো? হ্যাঁ। অথচ আমি একটুও ভালো নেই। কেন? মারিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। মাহমুদ বিছানা থেকে নেমে আসলো। মারিয়ার কাছাকাছি দাঁড়াতে মারিয়া বলল, আপনি সব বুঝেও না বুঝার ভান করেন কেন? কারণ এই বেশি বোঝাটা ভালো কিছু বয়ে আনবে না, তাই। ভালো কিছুও তো হতে পারে। পারে না। মারিয়ার চোখের কোণে পানি টলমল করে উঠল। বুকে ব্যথা হয়। ফিসফিস করে বলল, মাহমুদ ভাই। মারিয়ার কথা শেষ করার আগেই তাকে থামিয়ে মাহমুদ বলে, এত রাত আমার রুমে এসেছিস কেন? কেউ দেখলে তখন কেলেঙ্কারি হয়ে যাবে। মারিয়ার হঠাৎ এক অপ্রীতিকর কাজ করে বসে। হাঁটু মুড়ে মাহমুদের পা আঁকড়ে ধরে বলল, আপনি আমাকে এত অবহেলা করবেন না প্লিজ। আমার মনে হয় আমি মরে যাব। মারিয়ার কাছে মাহমুদ বিব্রত হয়। হাত দিয়ে মারিয়াকে ওঠাতে চায়। মারিয়া কান্না ভেজা গলায় বলল, এত ভালোবাসা আপনার চোখে পড়ছে না? কথা দিচ্ছি আমার মতো করে দুনিয়ার আর কেউ আপনাকে ভালোবাসবে না। মাহমুদের বুকটা কেমন খা খা করে ওঠে। মারিয়ার কান্না তার একদম ভালো লাগে না। সে মারিয়াকে টেনে তোলে। এই প্রথমবারের জন্য মারিয়ার চোখের পানি পরম যত্নে মুছে দেয়। আস্তে করে বলে, আবার কান্নাকাটি কেন? মারিয়া কোনো কথা বলে না। মাহমুদ খুব কাছে থেকে মারিয়াকে দেখে, উপলব্ধি করে সে হারিয়ে গেছে। কবে হারিয়েছে সেটা না জানা থাকলেও এটুকু বুঝতে পারছে অনেক আগেই গোপন কুঠুরিতে এই নারী জায়গা করে নিয়েছে। সে আস্তে করে বলল, এখন রুমে যা। মারিয়ার বেহায়া হওয়ার সাহস করে না, চুপচাপ রুমে চলে যায়। সকালে নাস্তার টেবিলে সবাই উপস্থিত। শাহাবুদ্দিন খান মাহমুদকে ছোটবেলা থেকেই খুব আদর করে। নিজের কাঁধে করে কত হেঁটেছেন তার কোনো হিসাব নেই। মাহমুদকে কখনো ভাইয়ের ছেলে মনে করেননি। মাহমুদও তার বড় আব্বুর সব কথা খুব শোনে। দুজনের সম্পর্ক খুবই সহজ। শাহাবুদ্দিন খান বললেন, পড়ালেখা তো শেষ করে নিচ্ছিস, এবার আমাদের একটু খুশি টুশি এনে দে। মাহমুদ শাহাবুদ্দিন খানের দিকে তাকিয়ে কথাটা বোঝার চেষ্টা করেন। সবার মুখে মিটি মিটি হাসি দেখে বড় আব্বুর কথাটা বোধগম্য হয়। কথাটা বুঝেই মাহমুদ হেসে ওঠে। ওর হাসি দেখে জয়তুন বেগম বলল, হাসলে হবে না, এবার বিয়ে করে আমাদেরও একটু হাসা। এত এত তাড়াতাড়ি বিয়ে করব কেন? কেন, তোর বিয়ের বয়স হয়নি? না। তোর কোনো পছন্দ আছে? মাহমুদের চোখের তারায় মারিয়ার কান্না ভেজা মুখটা ভেসে ওঠে, কিন্তু সে মাথা নেড়ে বলল, না, আমার কোনো পছন্দ নেই। তাহলে আমরা দেখব। দেখুন, গ্রামের আকবর আলীর নাতনিকে দেখলাম, বেশ ভালো লাগলো। আজকে বিকালেই মেয়েটাকে দেখতে যাব। আচ্ছা। এত সব কথাগুলো সবাই হাসি মুখে শুনলেও মারিয়ার মুখের ভাব হাসি হাসি রইল না। সে আস্তে করে উঠে গেল, চুপচাপ দরজা আটকে দিল। এত হাসি খুশির মাঝে মারিয়াকে কেউ লক্ষ্য করল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। শাহাবুদ্দিন খান, মহিবুল্লাহ আর জয়তুন বেগম আকবর আলীর বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মাঝে মারিয়ার আম্মা সালমা বেগম হন্তদন্ত হয়ে ছুটে আসেন। কান্না জড়িত গলায় বলে, সেই সকাল থেকে মারিয়ার রুমের দরজা আটকে আছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো, এখনো তো দরজা খুলছে না। এই পর্যন্ত 1000 বার ডাকা হয়ে গেছে। ঘুমাচ্ছে হয়তো। মারিয়ার ঘুম খুব পাতলা, একবার ডাকলেই উঠে যায়। এবার সবাই চিন্তিত হয়। কোনো উপায় না দেখে কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে মারিয়াকে ঘুমন্ত অবস্থায় পায়। তাকে জাগানোর চেষ্টা করলেও সে জাগে না। অবস্থা খারাপ দেখে মারিয়াকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তার চিকিৎসা করে জানায় ঘুমের ঔষধের কারণে এমন হয়েছে। এত ছোট মানুষের
ঘুমের ওষুধ খাওয়ার কি দরকার তা তার বোধগম্য হলো না। গভীর রাতে মারিয়াকে বাসায় নিয়ে আসা হয়। শাহাবুদ্দিন খান চিন্তিত ভঙ্গিতে বসে আছে। এই এত কিছু ঘটে গেছে, অথচ মাহমুদ একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেন। কেমন গম্ভীর হয়ে আছেন। সে তার বড় আব্বুর কাছে এগিয়ে আসলো, বুকে সাহস নিয়ে পাশে বসে হাত ধরে বলল, বড় আব্বু, একটা কথা বলি। বল। তোমার রাজকন্যাটাকে আমাকে দিয়ে দাও, আমি তাকে রানীর মতো করে রাখবো। তোরা একে অপরকে ভালোবাসিস? মাহমুদ কথা বলে না, কিন্তু শাহাবুদ্দিন খান শিক্ষিত, বিচক্ষণ মানুষ। উনি যা বোঝার বুঝে নেয়। সেদিন রাতে মাহমুদ আর মারিয়ার বিয়ের দিন ঠিক করা হয়। সবাই অবাক হলেও কোনো বিরোধিতা করেনি। তিতির খুশি হয়। তখনই হাতের মোবাইলে টুং করে মেসেজ আসে। মেসেজ খুলে তার ভ্রু কুঁচকে যায়। আরফান একটা মেয়ের গালে চুমু দিচ্ছে, আরেকটা ছবিতে জড়িয়ে ধরেছে। তিতিরের খুব রাগ হলো, আর রাগে হাতের মোবাইল হাত থেকে ফেলে ভেঙে ফেলল। হাত দিয়ে নিজের ঠোঁট পাগলের মতো ঘষে আরফানের সবটা স্পর্শ মুছতে চাইল। আগামী শুক্রবার বিয়ে। এত জলদি বিয়ে হওয়ার কি আছে এটাই সবার বোধগম্য হচ্ছে না। কিন্তু শাহাবুদ্দিন খানের কথার উপরে কেউ কোনো কথা বলার সাহসও পাচ্ছে না। মহিবুল্লাহ খুশি হবে নাকি বেজার হবেন তাই বুঝতে পারছে না। মারিয়া তাদের নিজেদের মেয়ে, নিজের হাতে মানুষ করা, খুবই শান্ত মেয়ে। বউ হিসেবে এমন মেয়ে সবাই খুঁজে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। তানিয়া বেঁকে বসেছে। একটা মাত্র ছেলে, হাজারটা মেয়ে দেখে বেছে বিয়ে করাবে, তা না হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ভাইজানের উপর তার সব রাগ। ইঞ্জিনিয়ার ছেলে পেয়েছে বিধায় মেয়েকে সুপাত্র দিতে এত তারা, কিন্তু তার স্বামী কিছুই বলতে পারে না। ছেলেকে জন্ম দিয়ে যদি এইটুকু অধিকার না থাকে, তাহলে তানিয়া রুমের মধ্যে রাগে ফেটে পড়ে। শাহাবুদ্দিন খানকে কিছু না বলতে পারলেও মহিবুল্লাহ খানকে ঠিকই কথা শোনালো। আপনার ছেলে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় আমি থাকবো না। উনি এতবার বড় সিদ্ধান্ত নেবে কেন? বড় ভাই হয় না, এটা নিতেই পারে। আমি মানি না। কেন? আমি 10টা দেখে একটা বউ আনতাম। মারিয়া কম কিসের? তানিয়া তুমে যায়। মারিয়া কোনো কিছুতেই কম না, কিন্তু ছেলেকে যাচাই বাছাই করে বিয়ে করানোর খায়েশটা যে অপূর্ণই থেকে যাবে। মাহমুদ কি রাজি? আজকালকার যুগে ছেলে মেয়ের অমতে এইসব মাতবাড়ি করা ভালো না। মাহমুদের সামনেই তো সব জানা হলো, কই সে তো আপত্তি করেনি।